আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের নারী কর্মীদের হেনস্থা, বিএনপির ৭ কর্মীর বিরুদ্ধে সমন জারি। যশোরের চৌগাছায় জামাতের নারী কর্মীদের হেনস্থার দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে ৭ জনকে অভিযুক্ত করেছে নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটি। আজ অভিযোগ দুটি আমলে নিয়ে আগামী ৮ই ফেব্রুয়ারি অভিযুক্ত ৭ জনকে সশরীরে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশনা প্রদান করেছে কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল। এরপর জানাবো, কক্সবাজারে নাহিদ ইসলাম বললেন, বাংলাদেশ আর কখনোই দিল্লির দাদাগিরিতে চলবে না। বাংলাদেশের সরকার কে গঠন করবে তা দেশে জনগণই নির্ধারণ করবে। কোনো বিদেশি ষড়যন্ত্র কোনো কাজ হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই সেখানে কোনো ধরনের সমস্যা থাকবে না। এদিকে গোয়েন্দা প্রতিবেদন, ভোটে রোহিঙ্গাদের ব্যবহার করে নাশকতার আশঙ্কা। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের ব্যবহার করে নাশকতার সৃষ্টির আশঙ্কা করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবারে জানাবো, স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনায় হাদির স্ত্রী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো, গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের পুনঃনির্ধারিত ক্যাটাগরিতে জুলাই যোদ্ধা হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের নারী কর্মীদের হেনস্থা, বিএনপির ৭ কর্মীর বিরুদ্ধে সমন জারি। যশোরের চৌগাছায় জামাতের নারী কর্মীদের হেনস্থার দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে ৭ জনকে অভিযুক্ত করেছে নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটি। আজ অভিযোগের দুটি আমলে নিয়ে আগামী ৮ই ফেব্রুয়ারি অভিযুক্ত ৭ জনকে সশরীরে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছে কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল। এ আদেশ নোটিশ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে চৌগাছা থানার ওসিকে। অভিযুক্তরা হচ্ছেন চৌগাছার ধুলিয়ানা ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন, মাঠ চাকলা গ্রামের হাকিমপুর ইউনিয়নের মাঠ চাকলা গ্রামের শাহাবুদ্দিন, মুকুল ও মন্টু রহমান। কমিটির দুইটি পৃথক আদেশে বলা হয়েছে, লিখিত অভিযোগ দুটি পর্যালোচনায় দেখা গেছে অভিযোগকারী ভোট কর্মী একটি লিখিত অভিযোগ করেছেন গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ৪ নং ধুলিয়ানি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী কর্মীরা ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ির সামনে পৌঁছলে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী সহ উক্ত ব্যক্তিরা তারা নারীদের উপর হামলা করে এবং তাদেরকে বিবস্ত্র করার চেষ্টা করে। এ ঘটনার পরই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কক্সবাজারে নাহিদ ইসলাম বললেন, বাংলাদেশে ভারতের আর দাদাগিরি চলবে না। এদেশ চলবে বাংলাদেশিদের কথা মতো, বাংলাদেশের মানুষের কথা মতো, কিন্তু কখনোই ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও মনে করেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দেখেছি। আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে ন্যায়নীতি সাম্যের বাংলাদেশ, ইনসাফ
ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা কোনো রাষ্ট্রের এজেন্ট দাঁড়ি করছি না, আমরা এদেশের জনগণের এজেন্ট দাঁড়ি করছি। তিনি আরও জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে বিষয়টিকে আমরা খুবই সুন্দরভাবে দেখছি এবং আমরা মনে করি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে জামাত ইসলামের ১১ দলীয় জোটের বড্ড ভূমিকা রয়েছে এবং সে অনুযায়ী তারা যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেখানে কোনো দেশে দালালি না করে বরঞ্চ বাংলাদেশের মানুষের জন্য আমাদের যে কাজ করার সুযোগ এসেছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও মনে করেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই সময়, এখনই সঠিক সময়। আমরা বাংলাদেশকে নিয়ে এখনই ভাবছি এবং আগামীতে বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। গোয়েন্দা প্রতিবেদন, ভোটে রোহিঙ্গাদের ব্যবহার করে নাশকতার আশঙ্কা। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের ব্যবহার করে নাশকতা সৃষ্টির আশঙ্কা করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলাচলে কঠোর নিয়ন্ত্রণসহ কয়েকটি নিরাপত্তামূলক ব্যবহার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহিনুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। সেখানে উক্ত বিষয় নিয়ে মূলত বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি মহল রোহিঙ্গাদেরকে ব্যবহার করে তারা নির্বাচনী মাঠে একরকম নানাবিধ সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে এখনই সরকারকে জেগে উঠতে হবে। সরকার যদি এদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীতে বড় ধরনের মাশুল দিতে হতে পারে আমাদের সবার। সুতরাং এখনই সময়, এখনই সুযোগ এসেছে, সময় এসেছে সবাইকে এবার একটি সুন্দরভাবে সবকিছু গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করতে হবে। পুরো বাংলাদেশের মানুষ যে বিষয়গুলোকে দেখভাল করছে এবং বাংলাদেশের মানুষকে যে বিষয়গুলোতে বলা হচ্ছে সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেভাবেই তার দায়িত্বটি যথাযথভাবে পালন করা উচিত। তা না হলে আগামীতে নির্বাচনে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে যে চক্র, সেটি বাস্তবায়ন যদি হয়ে যায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক কিছু বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। তাই এখন থেকে গোয়েন্দা সংস্থাগুলো মূলত এই বিষয়গুলোকে নিয়ে তারা খুবই গুরুত্ব দিচ্ছে এবং সে অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের বহির্গমন সম্পূর্ণভাবে স্থগিত রাখতে হবে। এপিবিএন এর চেকপোস্টগুলোতে শতভাগ যাচাই বাছাই করতে হবে বলে বলা হচ্ছে। স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় যমুনার সামনে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে নিয়ে। তারা জানিয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশের শত্রু, এর জন্য তাদেরকে গ্রেপ্তার করার জন্য সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে একটি ব্যবস্থা গ্রহণ করে। সরকার যেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে জাতিসংঘের অধীনে একটি তদন্ত করা হয় এবং এই তদন্তের মধ্য দিয়ে যেন প্রকৃত ঘটনাটি আমাদের সামনে উপস্থাপন করা হয়, কারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে এবং কি কারণে হত্যা করেছে বিষয়গুলোকে, অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাইতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বর্তমান মুখপাত্র সহ শহীদ শরীফ ওসমানের স্ত্রী সহ আরো সবাই সেখানে উপস্থিত হয়েছে এবং তারা সবকিছু করছে এবং সে অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এজন্য তিনি তার স্বামী হত্যার ঘটনায় এই বিচার চাইতে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে সরকার এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় কোনো কিছুই করতে পারেনি। সরকার এখন শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছিল সে বিষয়গুলোকে এখন থেকে সরকার আসলে সেভাবেই বাংলাদেশটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি। শহীদ শরীফ ওসমান হাদির মতো মানুষ তিনি যে মারা গেল
গেলেন এবং তিনি যে বাংলাদেশটাকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তার মতো একজনের মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত, কিন্তু এখন পর্যন্ত আমরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রকৃতপক্ষে কোনো আসামিকে গ্রেপ্তার করতে দেখিনি। এটি আমাদের জন্য বড় ধরনের লজ্জাজনক একটি ব্যাপার। আমার ভাই শরীফ ওসমান হাদিকে এভাবে হত্যা করলো দিনে দুপুরে গুলি করে, এমন একটি নৃশংস ঘটনা বাংলাদেশের সবাইকে ব্যথিত করেছে। আমরা চাই যেন সরকার বিষয়টি নিয়ে জাতিসংঘের কাছে যায় এবং জাতিসংঘ যদি এখানে তদন্ত করে তাহলে প্রকৃত ঘটনাটি বেরিয়ে আসবে।